আমি ফিরে আসবো, আসবোই আমি। আমাকে যারা মেরে ফেলেছে আমি তাদের সবাইকে মেরে ফেলবো। আমার সন্তান জন্ম নেয়নি, তাই এই বংশেও কোনো দিন কোনো সন্তান জন্ম নেবে না। সবাই মরবে, সবাই মরবে, গ্রামের সবাই মরবে। আমি মারবো সবাইকে। আমি আমি এই গ্রাম শ্মশানে পরিণত করব। কেউ বাঁচবে না, কেউ না। আহ, জ্বলছে, আমার সারা শরীর জ্বলছে, জ্বলে যাচ্ছে আমার শরীর। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমার আমার সন্তানটা জন্মের আগেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি মা, আর এই মা কাউকে ছাড়বে না, কাউকে না। এইভাবেই সবাই জ্বলে পুড়ে মরবে, সবাই মরবে। রহস্য ও রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে শুনবেন লেখিকা মৌরুই দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশনের গল্প তারানাথ তান্ত্রিক ও কুসুমপুরের বিভীষিকা। আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিলেই হবে বুদ্ধিমানের কাজ। এর সাথে বাস্তবের কোনো রকম মিল নেই। যদিও থেকে থাকে সেটা কেবলমাত্র লেখক গল্পের প্লট সৃষ্টির জন্য করে থাকেন। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা ভয়ানক একটি কাহিনী, আর সাথে থাকছে রহস্য এবং রোমাঞ্চ। তাই গল্পটিকে উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে হবে, আর অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আপনাদের মতামতগুলি। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং গল্পগুলো ভালো লাগলে একটি করে লাইক করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও কুসুমপুরের বিভীষিকা। গল্পের সূত্রধর আমি ইরফান এবং পরিবেশনায় এসডি প্রোডাকশন। জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আষাঢ় মাস শুরু হয়েছে, কিন্তু তাও গরমের দাবদাহ যেন ছুটি নিতেই চাইছে না। এমন গরমে সবার প্রাণ প্রায় যায় যায় অবস্থা। সারাদিন কোনো খাবার খেতে ইচ্ছে করে না, শুধু জল পান করেই চলি। সারাদিনে এত পরিমাণে জল খাওয়ার জন্য খাবার খাওয়ার চাহিদা প্রায় নেই বললেই চলে। আর এই গরমের জন্য মুখের রুচিটাও চলে গেছে। দিন সাতেক আগে এই গরমের জন্যই আমার খুব জ্বর এসেছিল। সেই থেকে মুখে আর কোনো রুচিই নেই, কোনো খাবার খেতে ইচ্ছে করে না। আর গরমের তাপমাত্রা যেন বৃদ্ধি পেয়েই চলেছে। সূর্যিমামার তেজ যেন দিন দিন বেড়েই চলেছে, কমার আর কোনো নামই নেই। এদিকে শরীরটা ভালো না থাকার জন্য কদিন অফিসেও আর যেতে পারেনি। কিন্তু আজ সকাল থেকেই মেঘটা কালচে আভা ধারণ করেছে, মনে হয় বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় তাহলে ধরনীর বুকটা একটু হলেও নিস্তার পাবে। সূর্যের তাপমাত্রার জন্য দুপুরে কোনো রকমে খাবার খেয়ে ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় শুয়েছিলাম। এই জ্বর হওয়ার জন্য অল্পে হাঁপিয়ে উঠি। যখন ঘুম ভাঙল তখন দেখলাম চারপাশ কালো অন্ধকারে ছেয়ে গেছে, তবে বৃষ্টির নামগন্ধ কিছুই নেই। মাঝে মাঝে থেকে থেকে ঝড়ো হাওয়া বইছে, আর তাতেই সেই ঘন কালো মেঘটা যেন কোথায় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। মনে কষ্ট হলো। তারপর ভাবলাম আজও তাহলে আর বৃষ্টি হবে না। এই ভেবে বারান্দা থেকে নিজের ঘরে এসে বসেছি। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজায় শব্দ হওয়ার সাথে সাথেই আমি গেলাম দরজাটা খুলে দিতে। ওপাশে দাঁড়িয়ে আছে আমার সেই প্রিয় বন্ধু সুলভ কিশোরী। তার মুখে চওড়া হাসিটা দেখে আমার সেই ক্লান্তি ভাবটা যেন চলে গেল। কতদিন যাবৎ তার সাথে দেখা হয় না, আজ দেখা হয়ে মনটা বেশ ফুরফুরে লাগছে। আর আনন্দ হলো।
এমন সময় কিশোরী আমাকে দেখে বলে উঠল, কি হে, কেমন আছো? শরীরখানা এখন কেমন আছে? জ্বরের জ্বালায় তোমার মুখখানি দেখছি একেবারে শুকিয়ে আমসে হয়ে গেছে। তা আজ শরীরখানা কেমন আছে? কিশোরীর কথা শুনে আমি বলে উঠলাম, হ্যাঁ, আজ শরীরটা একটু ভালো আছে। কেন, ঠিকঠাক নেই? কেন বলো তো? তোমার কি কোনো কাজ আছে? আর কি কাজ থাকবে, ওই ভাবছিলাম যদি একটু ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে যাওয়া যেত তাহলে ভালোই হতো। মনটা কয়দিন ঠাকুরমশাইয়ের জন্য টানছে, একটু ঘুরে এলে ভালোই লাগতো। যদি তোমার শরীরটা ভালো লাগে তাহলে চলো না, একটু ঘুরে আসি। কিশোরীর কথা শুনে আমিও মনে মনে ভাবলাম, একবার ঠাকুর মশাইয়ের ঘর থেকে ঘুরে এলে ভালোই হবে। মনটা এমনিতেই ভালো নেই জ্বরের জন্য, তার উপর গোদের ওপর বিষ পড়া হয়েছে গরম। এই জ্বর সেরে উঠেছে বেশ 2 দিন হলো। অনেকদিন যাবৎ অফিস যাওয়া হয় না, কিন্তু এবার তো অফিস যেতে হবে। আর কাজে মন বসানোর জন্য মনে হচ্ছে ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়া খুব দরকার। মনটাকে বেশ চাঙ্গা করা দরকার। তাই আর কিশোরীর কথায় দ্বিমত করলাম না। কিশোরীকে বলে উঠলাম, কিশোরী, চলো তাহলে যাওয়া যাক ঠাকুর মশাইয়ের বাড়ি। আমার কথা শুনে কিশোরীর ঠোঁটে একটা চওড়া হাসি ফুটে উঠল, আর তারপর বলে উঠল, তাহলে আর দেরি কিসের? গায়ে একটা চট করে জামা গলিয়ে নিয়ে চলো আমরা বেরিয়ে পড়ি ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। যেতেও তো এখন সময় লাগবে, আবার তার মাঝখানে যদি আবার বৃষ্টি আসে তাহলে অসুবিধা হবে। এই তুমি জ্বর থেকে সেরে উঠেছ, আবার যদি বৃষ্টির জলে ভেজো তাহলে আবার জ্বর আসবে, সেই দিকে কোনো সন্দেহ নেই। তাই চলো আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কিশোরীর কথা শেষ হওয়ার সাথে সাথে আমি ঘরের আলমারি থেকে একটা পাঞ্জাবি গলিয়ে নিয়েই গিন্নিকে বলেই বেরিয়ে পড়লাম ঠাকুরমশাইয়ের সেই বিখ্যাত মটলেনের বাড়ির উদ্দেশ্যে। শরীরটা ক্লান্ত ছিল, তাই আর হেঁটে গেলাম না। বাড়ি থেকে বেরোতেই ট্রামের রাস্তা, তাই কিশোরী বলে উঠল, বলছি শোনো না, আজ আর হাঁটার কোনো দরকার নেই। এমনিতেই তোমার শরীরখানা অনেকটাই দুর্বল, তার থেকে বরং আমরা ট্রামে করেই চলে যাই, কি বলো? কিশোরী আমার মনের কথা বুঝতে পেরেছে নিশ্চয়ই, তাই আমি আর কোনো কথা না বলে উঠে পড়লাম ট্রামের মধ্যে। বেশ কিছুক্ষণ ট্রামে যাওয়ার পর ট্রামটা এসে দাঁড়ালো মটলেনের সেই সরু গলির সামনে। তাড়াতাড়ি করে আমরা নেমে পড়লাম ট্রাম থেকে। তারপর মটলেনের সেই সরু গলির মধ্যে প্রবেশ করার আগেই পাশের চায়ের দোকান থেকে একটা পাশিংশ আর গরম গরম ফুলুরি চপ বেগুনি নিয়ে চললাম ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসেই দেখতে পেলাম সেই সাইনবোর্ড। সেখানে বড় বড় অক্ষরে লেখা আছে, জ্যোতির্বিদ তারানাথ চক্রবর্তী। এখানে হস্তবিদ্যা, বশীকরণ, সাধারণ জ্যোতিষচর্চা করে থাকি। সাইনবোর্ডটা দেখে নিয়ে দরজায় টোকা দিল কিশোরী। 2-3 বার দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল চারিমা। তারপর নিজেই আমাদের দেখে একগাল হাসি ফুটিয়ে বলে উঠল, আরে কাকা বাবুরা যে আজ অনেকদিন পরে এসেছেন, বড় ভালো লাগছে। চলুন বসার ঘরে গিয়ে বসবেন, বাবা মশাই ওখানেই আছেন। চারির কথা শুনে আমরা আস্তে আস্তে বৈঠকখানায় গিয়ে হাজির হলাম। গিয়ে দেখলাম তারানাথ বৈঠকখানায় তার সেই ছোট তক্তপোষের ওপর বসে জানলার দিকে তাকিয়ে কি যেন আকাশ পাতাল ভেবে চলেছে। আমরা যেতেই যেন তারানাথের সেই ভাবনার মধ্যে একটা ছেদ পড়ল, আর আমাদের দেখে নিয়ে বলে উঠল, তা তোমরা এতদিন পর, মনে হয় আমাকে তোমরা একেবারেই ভুলে গেছো। কতদিন এদিক পানে আর আসোই না। তা তোমাদের শরীরখানা ভালো ছিল তো? ঠাকুরমশাইয়ের কথা শুনে কিশোরী অল্প হেসে বলে উঠল, আর বলবেন না ঠাকুরমশাই, বিভূতির 7 দিন আগে ধুম জ্বর হয়েছিল, তার জন্যই এদিকে আর আশা হয়ে ওঠেনি। আজ বিভূতির শরীরটা ভালো হতেই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আপনার বাড়ির উদ্দেশ্যে।
আর দেখুন আমরা হাজিরও হয়ে পড়েছি আপনার বাড়িতে। কিশোরীর কথা শুনে তারানাথ হেসে উঠল। ঠিক করেছো, ঠিক করেছো। বসো বসো, আমি বরং তোমাদের জন্য চার মুড়ির ব্যবস্থা করি। এমন সময় কিশোরীর মনে পড়ল তার হাতে করে আনা গরম তেলে ভাজার কথা। সেগুলোই তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, ঠাকুরমশাই, এই তেলে ভাজার প্যাকেটটা ধরুন। ওটার কথা তো আমরা ভুলে গিয়েছিলাম। আসলে আপনার কাছে এলেই আমাদের সব কথাই প্রায় মাথা থেকে বেরিয়ে যায়, ভুলতে বসি, সেই কারণেই এই অবস্থা। কিশোরীর কথা শুনে তারানাথ হেসে উঠল আর তারপর কিশোরীর হাত থেকে তেলে ভাজার প্যাকেটটা নিয়েই রান্নাঘরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফিরে এলো আর এসেই আবার সেই তক্তপোষে বসে পড়ল। তারপর কিশোরী নিজের প্যাকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বের করে তারানাথের সামনে নামিয়ে দিল। আর তা দেখে তারানাথ বলে উঠল, তা আবার এসবের বা কি দরকার ছিল? তখন কিশোরী বলে উঠল, না না ঠাকুরমশাই, এইসব তো কিছুই না, আমাদের যেটুকু সাধ্যে জোটে সেটুকুই আর কি, আপনি আর কিছু বলবেন না। কিশোরীর কথা শুনে তারানাথ আবার হেসে উঠল আর তখনই কিশোরী আবার বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, আমরা যখন এখানে এলাম আমি খেয়াল করেছিলাম আপনি জানালার পানে তাকিয়ে কি যেন আকাশ পাতাল ভেবেই চলেছিলেন, বুঝতে পারছিলাম, আর তাই জিজ্ঞেস করছি আপনি কি ভাবছিলেন। কিশোরীর কথা শুনে তারানাথের আবার সেই হাসি মুখটা উড়ে গেল। তারপর মুখটা আবার গম্ভীর করে বলে উঠল, সে এক আলাদা ঘটনা। সেই ঘটনা আজও মনে পড়লে আমার শরীরের লোম যেন দাঁড়িয়ে যায়, শরীরটাও যেন কোথা থেকে অবশ হয়ে যায়। বুঝতে পারি শরীরের কোনো শক্তি নেই। একজন মায়ের সেই কান্না আজও আমার মনটাকে কাঁপিয়ে দেয়। ঠাকুরমশাইয়ের কথা শুনে কিশোরী বলে উঠল, মা? কোন মায়ের কথা বলছেন আপনি? কি হয়েছিল সেই মায়ের? ঠাকুরমশাই তখন বলে উঠলেন, যে মা তার সন্তানকে বাঁচাতে পারেনি, গর্ভের মধ্যেই সেই সন্তান জন্ম নেওয়ার আগেই আগুনের তপ্ত গরমে গর্ভের মধ্যেই পুড়ে মারা গেছে। ঠাকুরমশাইয়ের কথা শুনে কিশোরী তখন বলে উঠল, তাহলে ঠাকুরমশাই আজ আপনি সেই ঘটনাই বলুন। আচ্ছা, বেশ বেশ, তাহলে ওই ঘটনাই বলছি। আজ থেকে 17 বছর আগেকার কথা। তখন আমি সংসার জীবন শুরু করেছি, এখানেই ছিলাম। ভবঘুরে জীবনে আমার টাকা পয়সা নেই এ কথা সত্যি, তবে ভবঘুরে জীবনে আমার ঝুলিতে জমা হয়েছে হাজার হাজার অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা থেকেই আজ আমি একটা ঘটনা তোমাদের বলবো। আমার বলা ঘটনা তোমরা নিজেরা গল্প বলে মনে করো, কিন্তু একমাত্র আমি তো জানি সেই সব ঘটনা আদতে কোনো গল্প নয়, সেগুলো আমার জীবনের চাক্ষুষ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকেই আমি অর্জন করেছি নানাবিধ শক্তি। আমি চিরকালই এইরকমই ভবঘুরেই ছিলাম। বাড়িতে মন মোটেই টিকত না, তাই যখন যেদিকে চাইতো সেদিকেই বেরিয়ে পড়তাম। বয়স তখন আমার অল্প ছিল, রক্তের তেজও ছিল, তাই মাইলের পর মাইল আমি হেঁটেই পার করে দিতাম। আমি অনেক সাধু সন্ন্যাসীর সান্নিধ্যেও এসেছি, তাদের থেকে অনেক কিছু শিখেওছি। জীবনে আমি চেয়েছিলাম একজন বড় মাপের তান্ত্রিক হওয়ার, কিন্তু তার হলো কই। সংসার থেকে মুক্তির জন্য বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু কপালের লেখাকে তো আর মুছতে পারি না হে। আমি সংসারকে ত্যাগ করতে চাইলেই যে সংসার আমাকে ত্যাগ করবে এমনটা তো নাও হতে পারে। তাই সংসারের বেড়া জালে আমাকে আবদ্ধ হতেই হয়েছিল। হয়তো টাকা পয়সার অভাব ছিল, তবে মধুসুন্দরী দেবীর আশীর্বাদে কোনোদিনও আমার খাওয়া পড়ার কোনো কষ্টই হয়নি। তাই বলতেই পারি
মধুসুন্দরী দেবীর কৃপায় আমার দিন ভালোই কেটেছে। হয়তো স্বাচ্ছন্দ্য বোধ ছিল না, তবে বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটুকুর অভাবও কোনোদিনও হয়নি। তাই একদিন আমি আমার এই বাড়িতেই বসে জ্যোতিষ চর্চা করছিলাম। এমনই একদিন আমার বাড়িতে এসে হাজির হয় একজন পাহারাদার। যদিও পাহারাদার বলাটা ঠিক হবে না, তবুও বলা যায় জমিদারের একজন বিশ্বস্ত মানুষ। সেই বিশ্বস্ত মানুষ একদিন সকালবেলা এসে আমার দরজায় হাজির হলো। সাত সকালে বাড়ির দরজায় এমন কারোর আগমন দেখে আমি তড়িঘড়ি করে দরজা খুলে দিতেই সেই ব্যক্তি বলে উঠল, নমস্কার ঠাকুরমশাই, আমার নাম রামু। আমি কুসুমপুর থেকে এসেছি। বড়ই বিপদে পড়ে আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। এবার আপনি আমাদের বাঁচান, যেমন করি হোক, না হলে যে গোটা গ্রামটা শেষ হয়ে যাবে। সেই ব্যক্তির এমন উৎকণ্ঠা দেখে আমি বলে উঠলাম, আরে আরে কি হয়েছেটা কি? এত চিন্তিত কেন? যা বলার একটু পরিষ্কার করে বলো, তারপর আমি দেখছি কি করা যায়। আমার কথায় রামু তখন একটু শান্ত হয়ে বসল। আমি কলসি থেকে এক গ্লাস জল গড়িয়ে রামুর হাতে ধরিয়ে দিতেই সে ঢক ঢক করে জল খেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বসল। তারপর আমি জিজ্ঞাসা করলাম, এবার তুমি বলো কি হয়েছে, কি অসুবিধা আর কোন বিপদের কথা বলছো তুমি? আমার কথা শুনে রামু বলে উঠল, ঠাকুরমশাই, আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। আপনি আমায় ফিরিয়ে দেবেন না, যেমন করি হোক আপনি আমাদের বাঁচান। আবার রামুর গলায় এমন ভয়ের কথা শুনে আমি বলে উঠলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে তুমি বলো কি হয়েছে। ঘটনাটা জানতে না পারলে তো আমি কিছুই ব্যবস্থা করতে পারবো না, তাই যা হয়েছে আমাকে একটু খুলেই বলো, তারপর আমি দেখছি কি করা যায়। রামু বলে উঠল, আসলে ঠাকুরমশাই, আজ 2 মাস যাবৎ আমাদের গ্রামে এক শনির দশা লেগেছে। গ্রামে কিছুদিন ছাড়া ছাড়াই লোক আগুনে পুড়ে মারা যাচ্ছে। মুখে নাম নেওয়া উচিত হবে কিনা জানি না। মানেটা কি? হ্যাঁ, নাম নেওয়া যাবে না মানে কি? আসলে আমি যার কথা বলছি সে তো আমার মালিকের বাড়ির লোক, তাও আবার জমিদারের পুত্রবধূ। তাহলে আমি তার নাম মুখে উচ্চারণ করব কিভাবে? তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শুধু এটুকুই বলো, যে বা যার কথা বলছো সে কি বেঁচে আছে? না, বেঁচে নেই। তাহলে মুখে নাম উচ্চারণ করতে অসুবিধা নেই। তবুও যদি তুমি না চাও তাহলে ঠিক আছে, তুমি বরং আমাকে আসল ঘটনাটাই বলো। আসলে জমিদার বাড়ির পুত্রবধূ মারা যাওয়ার পর থেকেই এসব ঘটনা শুরু হয়েছে। তাই গ্রামের সকলের ধারণা যে এসব তার জন্যই হচ্ছে, কিন্তু কেউ চোখে দেখেনি। কারণ যারা চোখে দেখেছে তারা আর বেঁচে ফিরে আসেনি কখনো। তাই আমি সঠিক করে কিছুই জানি না। জমিদার মশাই আপনাকে সবটা বলতে পারবেন, কিন্তু আমি যেটুকু জানি আমি সেটাই বলছি, শুনুন তবে। মৃত শরীরগুলো আমি দেখেছি, সেই থেকেই বলছি। আসলে ঝড় বৃষ্টি জল কোথাও কিচ্ছু থাকে না, কিন্তু তাও কোথা থেকে যে গায়ে আগুন লেগে যায় সেটাও বুঝতে পারি না। আচমকাই গায়ে আগুন লেগে গ্রামের সবাই মরে যাচ্ছে। অনেক তান্ত্রিক ওঝা ডেকেও তারা কিছুই করতে পারেনি। তাই তো জমিদার মশাই আমাকে পাঠালেন আপনার কাছে। বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি ঠাকুর মশাই। এখন আপনি আমাদের ভরসা, আপনি আমাদের বাঁচান ঠাকুর মশাই, না হলে একদিন যে গোটা গ্রাম উজাড় হয়ে যাবে। রামুর কথা শুনে আমি বেশ চিন্তিতই হলাম, আর মনে মনে ভাবলাম, কি এমন হয়েছে গ্রামে যার জন্য এভাবে মানুষ মারা যাচ্ছে। সেটা জানার জন্য তো আমাকে সেই গ্রামে যেতেই হবে। আর তখনই আমি বলে উঠলাম, আচ্ছা বেশ বেশ ঠিক আছে, আমি যাব। তবে আজ তো সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত গড়িয়ে যাবে। তুমি আজ রাতটা আমার বাড়িতেই থেকে যাও। কাল সকাল হওয়ার সাথে সাথেই আমরা দুজন কুসুমপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমার কথা শুনে রামু বলে উঠল,
আচ্ছা, ঠিক আছে ঠাকুরমশাই, আমি আজ রাতটা না হয় আপনার কাছেই থেকে গেলাম। কাল সকাল হওয়ার সাথে সাথে কুসুমপুরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। রামুর সম্মতি পেয়ে আমি আর কোনো কথাই বললাম না। সেদিনটা আমরা কোনো রকম ভাবে কাটিয়েই পরের দিন সকাল হতেই গিন্নিকে বলে দিয়ে আমি বেরিয়ে পড়লাম কুসুমপুরের উদ্দেশ্যে। বেশ কিছুটা মাইল হাঁটার পর আমরা এসে পৌঁছালাম কুসুমপুরের গ্রামে। সঙ্গে ছিল রামু। সবে সবে সূর্যাস্ত হয়েছে তখন। চারিদিকে অপরাহ্নের লাল আভা আকাশ ছেয়ে রয়েছে। গরমকাল, একটা প্যাঁচ প্যাঁচে ঘাম ভাব লেগেই ছিল গায়ে, কিন্তু এই সময়টা আমি সেটা অনুভব করতে পারলাম না। বরং একটা মৃদু মন্দ বাতাস আমার মনে খুশির ছটা জাগালো। একটা পাতলা জঙ্গল মতো চোখে বলল আমার এবার। রামু রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে আমায়, আর আমিও যেতে শুরু করলাম তার পিছন পিছন। রাস্তার চারপাশে বড় বড় বট গাছ, অশ্বত্থ গাছ, পাকুড় গাছ আর নিম গাছে ভরে রয়েছে চারপাশ। এতটা রাস্তা হাঁটার জন্য আমি আর রামু বেশ ক্লান্তই হয়ে পড়েছিলাম। তাই একটা অশ্বত্থ গাছের নিচে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ারই সিদ্ধান্ত নিলাম, আর তাতে রামুও সায় দিল। বেশ কিছুক্ষণ অশ্বত্থ গাছের নিচে চোখ বন্ধ করে জিরিয়ে নিলাম। এমন সময় কি যেন একটা কুটকুট শব্দ কানে আসতেই চোখটা খুলে তাকালাম। তারপর এদিক ওদিক তাকিয়ে সেই শব্দ অনুসরণ করলাম। এমন সময় আমার নজর গেল গাছের উপরে। সেখানে দেখলাম একটা কাঠঠোকরা পাখি গাছের কোঠরে তার বাসা তৈরির জন্য কেটে চলেছে। সেখানে কিছুক্ষণ জিরিয়ে নেবার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম। তখন আকাশে অন্ধকার নেমে এসেছে। বুঝতে পারলাম সূর্যি মামা ছুটিতে গেছে। এখন তার জায়গায় দায়িত্ব পালন করছে রাতের চাঁদ। এরপর কিছুক্ষণ রাস্তায় আবার হাঁটার পর আমরা হাজির হলাম জমিদার বাড়ির দরজায়। রামু দরজা ঠেলে আমাকে আপ্যায়ন করে ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরের মধ্যে প্রবেশ করতেই আমি দেখলাম জমিদার বাড়ির চারপাশের দেওয়ালের খসড়া যেন উঠে গেছে। চকলা যেন ছেড়ে ছেড়ে পড়ছে। ধুলোতে ভর্তি চারিদিক। যেখানে সেখানে আগাছাও সৃষ্টি হয়েছে। তবে জমিদার বাড়ির এমন অবস্থা দেখে আমি বেশ অবাকই হলাম। তাকিয়ে তাকিয়ে চারিদিকে আমি দেখছিলাম। এমন সময় রামু আবার বলে উঠল, ঠাকুরমশাই এদিকে আসুন, এদিকে জমিদার বাড়ির বৈঠকখানা, ওইদিকেই চলুন। আমার মনে হয় জমিদার বাবু ওখানেই আছেন। রামুর কথা শুনে আমিও রামুর পিছন পিছন জমিদার বাড়ির বৈঠকখানায় গিয়ে হাজির হলাম। গিয়ে দেখলাম জমিদার বাবু মাথায় হাত দিয়ে একটা চেয়ারে বসে আছেন। আমি যেতেই রামু বলে উঠল, জমিদার বাবু, এই যে দেখুন, ঠাকুরমশাইকে আমি নিয়ে এসেছি। এবার আপনি দেখবেন দাদাবাবু একেবারে সুস্থ হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই, আর সাথে এই গ্রামটাও বিপদমুক্ত হবে। রামুর কথা শুনে জমিদার বাবু আমার দিকে তাকিয়ে দেখলেন। ওনার মুখ দেখেই বোঝাই যাচ্ছিল যে উনি খুব দুশ্চিন্তার মধ্যেই আছেন। আমি গিয়ে ওনার সামনে দাঁড়াতেই উনি আমার হাত ধরে কাঁদতে কাঁদতেই বলে উঠলেন, ঠাকুর মশাই, আপনি আমার একমাত্র ছেলেকে বাঁচান, যেমন করেই হোক বাঁচান, না হলে আমার বংশ নির্বংশ হবে। আপনার অশেষ কৃপা যে আপনি এসেছেন, আপনি আমাদের বাঁচান। জমিদারের কথা শুনে আমি ওনাকে আশ্বস্ত করেই বলে উঠলাম, কি হয়েছে যদি আমাকে আগে বলেন, তাহলে আমি সম্পূর্ণ ঘটনাটি বুঝতে পারতাম। আমার কথা শুনে জমিদার বাবু বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, তা হবে না হয়। তার আগে আপনি অনেক দূর রাস্তা হেঁটে এসেছেন। আপনি তার আগে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করে নিন। খিদেও পেয়েছে নিশ্চয়ই, তাই হাত মুখ ধুয়ে কিছু জল খাবার খান। তারপর বসে না হয় সেই সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে। জমিদারের কথা শুনে আমি আর দ্বিমত করলাম না, কারণ সত্যি আমারও খুব অস্বস্তি হচ্ছিল।
গরমে ঘামে গোটা শরীর যেন প্যাচ প্যাচ করছিল। তাই জমিদার বাবু তখন রামুকে বলে উঠলেন, রামু, ঠাকুর মশাইকে তার ঘরটা একটু দেখিয়ে দাও, আর তারপর তার খাবারের ব্যবস্থা করো। জমিদারের কথা শুনে রামু আমার জন্য থাকার ঘরটা দেখিয়ে দিল। তারপর আমার খাবারের ব্যবস্থা করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, আর আমিও তখন হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম। তারপর রামু এসে আমাকে খাবারের জন্য কিছু ফলমূল আর শরবত দিয়ে গেল। সেই সব খেয়েই আমি বসেই ছিলাম, এমন সময় আমি কারুর কান্নার শব্দ শুনতে পেয়ে সে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘর থেকে বেরোতেই আমি রামুকে দেখতে পেলাম। আমি রামুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রামু? কে কাঁদছে এমন করে? রামু তখন কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, ঠাকুর মশাই, এটা জমিদার বাবু কাঁদছেন। রামুর কথা শুনে আমি অবাক হয়ে রামুকে জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে? আসলে জমিদার বাবুর ছেলের অবস্থা যে একেবারেই ভালো নেই। আপনি চলুন একবার, আপনি দেখলেই সবটা বুঝতে পারবেন। রামুর কথা শুনে আমি বললাম, চলো চলো, তবে সেখানেই যাওয়া যাক। এই বলে রামু আমাকে জমিদারের ছেলের ঘরে নিয়ে গেল। 3টে ঘরের পরে জমিদারের ছেলের ঘর। সেই ঘরের ভিতর প্রবেশ করতেই আমি দেখলাম জমিদার বাবু ছেলের পাশে বসে কাঁদছেন। আমি যেতেই জমিদার বাবু বলে উঠলেন, ঠাকুর মশাই, আমার ছেলেটাকে বাঁচান, দেখুন কি অবস্থা হয়েছে। আমিও তখন বিছানার উপর শুয়ে থাকা মানুষটির দিকে একবার দেখলাম, কিন্তু সেখানে দেখে মনে হচ্ছে না যে সেখানে কোনো মানুষ শুয়ে আছে, বরং আমার মনে হলো মানুষের চামড়া পরিহিত একটা কঙ্কাল শুয়ে আছে। জমিদারের ছেলেকে দেখে আমারও খুব মায়াই হলো। মনে মনে প্রতিজ্ঞা করলাম, যে করেই হোক ছেলেটাকে আমাকে বাঁচাতেই হবে। তাই জমিদারের কথা শুনে আমি জমিদারের ছেলের বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম, আর চোখ বন্ধ করে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে ছেলেটার মাথায় হাত রাখলাম। আর তখনই আমি দেখতে পেলাম একটা কালো ছায়া মূর্তি, যেটা গোল গোল কুণ্ডলী আকারে জমিদারের ছেলের মাথার উপর ঘুরছে। বারে বারে সেই কালো রূপী কুণ্ডলী আকারে ধোঁয়াটা জমিদারের ছেলের শরীর প্রদক্ষিণ করছে। সঙ্গে সঙ্গে আমি হাতটা সরিয়ে নিলাম। বুঝতে পারলাম এই ছায়া মূর্তির এইভাবে এখানে থাকার কারণ আমাকে খুঁজে বার করতেই হবে। এরপর আমি জমিদার বাবুকে বললাম, চলুন, বাইরে আপনার সাথে কিছু কথা আছে। আমার কথা শুনে জমিদার বাবু চোখের জল মুছে ছেলের ঘর থেকে বেরিয়ে বৈঠকখানায় এসে হাজির হলেন। তারপর জমিদার বাবু আমাকে বসার জন্য একটা চেয়ারের ব্যবস্থাও করে দিলেন। আমিও আয়েশ করে চেয়ারে বসে জিজ্ঞাসা করলাম, জমিদার বাবু, এবার আপনি আমাকে বলুন তো কি হয়েছে, আর যা যা হয়েছে আমাকে সবটা বলবেন, কারণ আমি এখন আপনার ছেলের বিছানার পাশে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়েছি, আর তাতে আমি বুঝতে পারছি যে সেই ধোঁয়ারূপী কুণ্ডলীটা আপনার ছেলেকে নিয়ে যেতে চাইছে তার সাথে। তাই সবটাই আমাকে খুলে বলুন। আমার কথা শুনে জমিদার বাবু আবার কেঁদে উঠলেন। আমি ওনাকে শান্ত হতে বললাম। আমার কথায় জমিদার বাবু শান্ত হয়ে চোখের জল মুছে বলতে শুরু করলেন, আজ থেকে 1 থেকে 1.5 বছর আগের কথা। আমার ছেলে নীল প্রতাপ শিকার করতে খুব পছন্দ করত, কিন্তু নীল প্রতাপকে আমি কখনোই গ্রামের বাইরে যেতে দিতাম না। মা মরা ছেলে আমার, আমি সব সময় নিজের চোখের সামনেই রাখতাম। গ্রামের বাইরে তো কোনোদিন যেতেই দিতাম না, আর গ্রামের মধ্যেও কোথাও ঘুরতে গেলে আমি সব সময় ছেলের সাথে 3 থেকে 4 জন লাঠিয়াল পাঠাতাম। হয়তো আমার এই বাধা নিষেধের জন্যই নীলপ্রতাপ একদিন ছদ্মবেশ ধারণ করে কুসুমপুর গ্রাম থেকে 2-3টে গ্রাম পরে একটা নির্জন জঙ্গলে শিকারের জন্য যায়, আর সেখান থেকেই এই বিপদের উৎপত্তি। আমি জমিদারের কথা শুনে বেশ অবাকই হলাম আর জিজ্ঞাসা করলাম, বিপদ? শিকার করতে গিয়ে আবার কোন বিপদের মুখে পড়েছিল নীল প্রতাপ? জমিদার বাবু তখন আবার বলে উঠলেন,
আসলে নীলপ্রতাপ শিকার করতে করতেই অনেকটা জঙ্গলের গভীরে চলে গিয়েছিল। চারিদিকে তখন অন্ধকার নেমে আসার জন্য রাস্তা হারিয়ে ফেলে। রাস্তা ঠিক বুঝতে না পেরে নীলপ্রতাপ সামনের দিকে এগিয়ে যায়, আর কিছু দূর এগিয়ে একটা বসতি দেখতে পায়। তাই নীলপ্রতাপ সেদিকে এগিয়ে যায়। যদিও নীলপ্রতাপ ছদ্মবেশে ছিল, তাই কেউ তাকে চিনতে পারেনি। সেখানে গিয়ে নীলপ্রতাপ লক্ষ্য করে গ্রামের মধ্যিখানে কয়েকজন মিলে জটলা পাকিয়ে কোনো একটা ব্যাপারে আলোচনা করছে। আর তাদের কথাবার্তা শুনে নীলপ্রতাপ বুঝতে পারে যে গ্রামের সবাই কোনো একটা ব্যাপারে খুব ভয়ে আছে, সাথে তারা বেশ চিন্তিত। জটলা ঠেলে সামনে আসতে নীলপ্রতাপের নজরে আসে একটা মেয়ে। সে ছিল কমলা, জেলেদের মেয়ে হলেও তার রূপের ছটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ছিল। সেই রূপের মাধুর্যে নীলপ্রতাপ হারিয়ে ফেলে নিজেকে। তারপর প্রথম দেখাতেই নীলপ্রতাপ মেয়েটিকে পছন্দ করে ফেলে। তবে গ্রামের লোক কোন ব্যাপারে এতটা ভয়ে আছে তা জানার জন্য নীলপ্রতাপ সামনের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বলুন তো? আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা বেশ চিন্তিত। কারোর কি কিছু হয়েছে? হঠাৎ করেই এক অচেনা অজানা লোককে দেখে সেই গ্রামের লোক একটু অবাক হয়। তখন নীলপ্রতাপ সবাইকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, আরে আরে আমাকে এভাবে দেখার কি আছে? আমি বাঘ না ভাল্লুক? আমি তো আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। আমি শুধু জানতে চাইছিলাম আপনারা কেন এতটা চিন্তিত। তখন ভিড়ের মধ্যে থেকে একজন লোক বলে উঠল, তুমি কে বাছা? তোমাকে তো এখানে আগে দেখিনি। তুমি কোথা থেকে এসেছো? আর এত রাতে এই গ্রামে কি করছো? এই জঙ্গলে কি করছো? নীলপ্রতাপ তখন বলে উঠল, আসলে আমি ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি বলতে পারেন। আমি একজন বণিক। তবে আপনাদের কোনো ভয় নেই, আমি আপনাদের কোনো ক্ষতি করতে এখানে আসি। এবার বলুন আপনারা কেন এতটা চিন্তিত হয়ে আছেন? নীলপ্রতাপের এমন মিষ্টি কথা শুনে তখন একজন জেলে সেই ভিড়ের থেকে বলে উঠল, আসলে আর বলো না, এই গ্রামে ডাকাতের নজর পড়েছে। আর তার থেকেও বড় কথা, আমাদের মোড়লের মেয়ে কমলার উপরে সেই ডাকাত সর্দারের নজর পড়ছে। আর আজ রাতেই ডাকাত সর্দার এসে কমলাকে বিয়ে করবে। আর যদি রাজি না থাকে তখন কমলাকে তুলে নিয়ে যাবে বলেছে। সেই জন্যই আমরা খুবই চিন্তায় আছি। ডাকাতের সাথে তো আর আমরা লড়াই করে পেরে উঠবো না। তাই ভাবছি এখন আমরা কি করব। ঠিক এমন সময় নীলপ্রতাপ বলে উঠল, এটা তো ভারী অন্যায়। এটা কেউ কিভাবে করতে পারে? আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। তখন নীলপ্রতাপের কথা শুনে মোড়ল বলে উঠল, তোমার মানা আর না মানাতে কার কি এসে যায়? তুমি কি আর আমার মেয়েকে রক্ষা করতে পারবে? মোড়লের এমন কথা শুনে নীলপ্রতাপ একবার কমলার দিকে তাকিয়ে রইল। কমলার তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সেই অশ্রু ভেজা চোখের দিকে তাকিয়ে নীলপ্রতাপ যেন মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। কেমন যেন কমলার প্রতি একটা মায়া কাজ করতে থাকে। আর ঠিক তখনই নীলপ্রতাপ বলে উঠল, হ্যাঁ, আমি রক্ষা করব। আমি ওকে নিয়ে আমাদের গ্রামে চলে যাব। নীলপ্রতাপের কথা শুনে মোড়ল বলে উঠল, রক্ষা করব বললেই তো আর রক্ষা করা যায় না। তাহলে আপনারাই বলুন আমি কিভাবে কমলাকে রক্ষা করতে পারি। এভাবে একটা যুবতী মেয়েকে আমরা তোমার সাথে কোথাও ছেড়ে দিতে পারবো না। তাহলে আপনারাই ব্যবস্থা করে দিন। তখন মোড়ল বলে উঠল, হ্যাঁ, একটা উপায় আছে।
আর তাতে তুমি কমলাকে এখান থেকে নিয়ে যেতে পারো। কি উপায়? কমলাকে বিয়ে করে। মোড়লের কথা শুনে নীলপ্রতাপ কমলার দিকে চেয়ে রইল। হয়তো নীলপ্রতাপ বোঝার চেষ্টা করছিল এতে কমলার মত আছে কিনা। তবে কমলাকে লাজুক দেখে নীলপ্রতাপ বুঝতে পারল এতে কমলার আপত্তি নেই। তাই নীলপ্রতাপ তখন বলে উঠল, আচ্ছা বেশ, তাহলে তাই হোক। এরপর নীলপ্রতাপ আর কমলার বিয়ে হয়ে যায়। বিয়ের পর নীলপ্রতাপ সবাইকে একটা কথা বলে, আর যা শুনে সবাই খুব অবাক হয়। নীলপ্রতাপ বলে উঠল, আপনাদের আমি একটা কথা বলিনি, আর সেটা হলো আমি হলাম কুসুমপুরের জমিদারের একমাত্র সন্তান নীলপ্রতাপ মজুমদার। নীলপ্রতাপের কথা শুনে মোড়ল খুব অবাক হয় আর বলে ওঠে, আমার মেয়ে কত সৌভাগ্য যে সে জমিদার বাড়ির বউ হয়েছে। আমার একটাই আবেদন, আমার মেয়েটাকে তুমি দেখে রেখো। মা মরা মেয়ে আমার, কোনোদিনই তেমন কারোর কাছ থেকে ভালোবাসা পায়নি। যত্নে রেখো কমলাকে তুমি। দেখবে কমলা তোমার সংসার ফুলে ফেপে উঠবে, সম্পত্তি ভরিয়ে তুলবে। ভারী লক্ষ্মী মন্ত্র মেয়ে আমার। মোড়লের কথা শুনে নীলপ্রতাপ কমলার দিকে তাকিয়ে দেখল। কমলাও তখন লাজুক চোখে নীলপ্রতাপের দিকে তাকিয়ে রইল। তারপর তাদের নিয়ম পালন করার পর কমলাকে নিয়ে নীলপ্রতাপ কুসুমপুরে ফিরে আসে। বাড়ি ফিরে এসে নীলপ্রতাপ যখন সমস্ত ঘটনা খুলে বলল, তখন আমি প্রথমে মেনে নিইনি। তবে যত দিন যেতে লাগলো কমলার ব্যবহার, আচার আচরণ সবকিছুই আমাকে মুগ্ধ করে, আর তাতেই আমি কমলাকে মেনে নিই। এইভাবেই বেশ যাচ্ছিল সময়। কিছু মাস পরেই আমি জানতে পারি কমলা অন্তঃসত্ত্বা। গ্রামের চারিদিকে খুশির খবর ছড়িয়ে পড়ে। জমিদার বাড়ির সাথে সাথে গ্রামের সবাই খুব খুশি হয়। জমিদার বাড়িতে নতুন সদস্য আসবে সে কথা ভেবেই আমি খুব খুশি হই। আমার এই বাড়ির উঠোনেই আবার নতুন কোনো সদস্য হামাগুড়ি দিয়ে খেলাধুলা করবে সে কথা ভেবেই আমি আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। সবকিছুই ঠিকঠাকই চলছিল। কমলার স্বাদ হয়। দেখতে দেখতে 9 মাস কেটে যায়। হয়তো আর কিছুদিন পরেই আমার নাতি নাতনি আসবে। এই খুশিতে আমি গ্রামে মেলার ব্যবস্থা করি, আর সেটাই হয়েছিল কাল। এই মেলার জন্য গ্রামে অন্যান্য গ্রামের দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতে শুরু করেছিল, আর তাতেই বিপদ ঘনিয়ে আসে। সেই মেলার ভিড়ে ডাকাতের দল গ্রামের মধ্যে প্রবেশ করে, আর আস্তে আস্তে জমিদার বাড়ি ঘিরে ধরে। বেশ 20 জন ডাকাত একসাথে জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য আমি কিছুই করতে পারিনি। সেই সময় নীলপ্রতাপ একটা জরুরি কাজে গ্রামের বাইরে শহরে গিয়েছিল। বাড়িতে আমি, অন্তঃসত্ত্বা কমলা আর 2 থেকে 3 জন কাজের লোক ছিল, আর বাড়ির সব পাহারাদাররা মেলাতে ঘুরতে গিয়েছিল। এমন সময় সদল বলে ডাকাত দল ঘরের মধ্যে প্রবেশ করতেই আমি চমকে যাই। তাদের হাতে ছিল ধারালো সব অস্ত্র। আচমকাই ডাকাত দল ঘরের মধ্যে প্রবেশ করায় আমি কিছু বুঝে ওঠার আগেই আমার গলায় একটা ধারালো অস্ত্র দিয়ে চেপে ধরে। আমি আর তখন কিছুই করতে পারিনি। তারপর 4-5 জন ডাকাত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আমি বারে বারে বারণ করি, কিন্তু তারা আমার কোনো কথাই শোনে না। কিছুক্ষণের মধ্যেই তারা কমলাকে টানতে টানতে বৈঠকখানায় এনে হাজির করলো। তারপরে আমার সামনে কমলার মুখ চেপে ধরলো। গলা টিপে সেই ডাকাত সর্দার বলে উঠল, রে কমলা, আমাকে ভুলে গেলি নাকি? দেখছি তো দিব্যি স্বামী নিয়ে সংসার করছিস, কিন্তু এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোকে সুখে দেখলে আমার রাগে শরীর জ্বলে যায়। অনেক খুঁজেছি তোকে, তারপর তোকে পেয়েছি, আর তো তোকে ছাড়ছি না।
এই বলে সেই ডাকাত সর্দার কমলার চুলের মুঠি ধরে ঠেলে দেয়, আর তা সামলাতে না পেরে কমলা মাটিতে গিয়ে পড়ে, আর তার পেটে সজোরে একটা ধাক্কা লাগে। তাতেই কমলা চিৎকার দিয়ে উঠল আর বলতে লাগলো, আহ আহ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও, আমার গর্ভের সন্তানকে তোমরা ছেড়ে দাও। কমলার এই কথাটা শুনে আমার চোখের সামনে ডাকাত সর্দার আবার কমলার চুলের মুঠি ধরে আবার দূরে ঠেলে দেয়, আর তাতে কমলার আবার পেটে আঘাত লাগার জন্য সেখানেই চিত হয়ে শুয়ে যায়। আমি কমলার এমন অবস্থা দেখে বারে বারে সেই ডাকাতদের বলতে থাকি, ছেড়ে দাও, আমার বৌমাকে ছেড়ে দাও, ওকে মেরো না, আমার বংশের প্রদীপকে মেরো না, ওকে ছেড়ে দাও তোমরা। তারপর আমার চোখের সামনে কমলার শরীরে আগুন লাগিয়ে দেয়। কমলা ছটফট করতে থাকে। এদিকে আমাকেও তারা মেরে মাটিতে শুইয়ে রেখেছিল। আমার চোখের সামনে কমলা আগুনে ছটফট করতে করতে মারা যায়, আর মারা যাওয়ার আগে কমলা চিৎকার করতে করতে বলে যায়, আমি ফিরে আসবো, আসবোই আমি। আমাকে যারা মেরে ফেলেছে আমি তাদের সবাইকে মেরে ফেলবো। আমার সন্তান জন্ম নেয়নি, তাই এই বংশেও কোনো দিন কোনো সন্তান জন্ম নেবে না। সবাই মরবে, সবাই মরবে, গ্রামের সবাই মরবে। আমি মারবো সবাইকে, আমি আমি এই গ্রাম শ্মশানে পরিণত করব। কেউ বাঁচবে না, কেউ না। জ্বলছে, আমার সারা শরীর জ্বলছে, জ্বলে যাচ্ছে আমার শরীর, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমার আমার সন্তানটা জন্মের আগেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি মা, আর এই মা কাউকে ছাড়বে না, কাউকে না। এইভাবেই সবাই জ্বলে পুড়ে মরবে, সবাই মরবে। তারপর আমারই চোখের সামনে কমলার শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তার চিৎকার যেন আজও রাতের বেলায় কান পাতলি শোনা যায়। কমলার আর্তনাদ আজও আমি শুনতে পাই। সেদিন ওই ঘটনার পর যখন নীলপ্রতাপ বাড়ি ফিরে কমলার এমন অবস্থার কথা শোনে, তখন আমার ছেলেটা উন্মাদের মতো আচরণ করে। মুহূর্তের মধ্যেই যেন নীলপ্রতাপ পাথর হয়ে যায়। শেষে আমি ওকে দড়ি দিয়ে বেঁধে পর্যন্ত রাখতে বাধ্য হয়েছিলাম। আমার যে আর কোনো উপায় ছিল না। কমলার মৃত্যুর 10 দিনের মাথায় গ্রামে এক একজন করে মানুষ আগুনে পুড়ে মরতে লাগলো। সাথে আরো কিছুদিন পর গ্রামের সীমানায় ওই ডাকাত দলের সবাই আগুনে পুড়ে মারা যায়। আর তাতেই আমরা সবাই বুঝতে পারি যে কমলা ফিরে এসেছে, আর সে তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। কমলা যেমনটা বলে গিয়েছিল যে সবাইকে সে মেরে ফেলবে, তেমনই সবাইকে মেরে ফেলছে সে। তারপর আমি অনেক তান্ত্রিক ওঝা ডেকেছি, কিন্তু তারা কেউই কোনো সুরাহা করতে পারেননি। দিন দিন আমার ছেলেটা বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। এখন আপনি আমাদের ভরসা। আপনি যেমন করেই হোক এই গ্রামের লোকেদের বাঁচান। এতক্ষণ জমিদার বাবুর কথা শুনে আমার নিজেরও কমলার জন্য খুবই খারাপ লাগলো, কিন্তু নিয়তির লেখাকে খণ্ডাতে পারেই বা কে? হয়তো এটাই কমলার নিয়তিতে লেখা ছিল। সবটা শুনে আমি জমিদার বাবুকে বললাম, জমিদার বাবু, আমি আমার সবটুকু দিয়েই গ্রামকে বাঁচানোর চেষ্টা করব। কতটুকু পারবো তা জানি না, তবে আমি আমার প্রাণ দিয়ে হলেও এই গ্রামকে বাঁচাবই। জমিদার বাবু, কমলার মৃত্যু হলেও সে আজও নীলপ্রতাপের প্রতি তার মায়া কাটিয়ে উঠতে পারেনি। আর আমার মনে হয় আপনার ছেলের ঘরে যে কালোরূপী ধোঁয়াটা আছে সেটার কেউই না, কমলা নিজেই। সে অপেক্ষা করছে কখন নীলপ্রতাপের প্রাণবায়ু বের হবে, আর তখন সে নীলপ্রতাপকে নিজের সাথে করে নিয়ে যাবে। আমার কথা শুনে জমিদার বাবু কান্নায় ভেঙে পড়লেন। আমি আশ্বস্ত করেই বলে উঠলাম,
আমি থাকতে আপনার ছেলেকে আমি কোথাও যেতে দেব না, কথা দিচ্ছি আপনাকে। জমিদার বাবু, আজ থেকে 2 দিন পরই অমাবস্যা, সেদিন যা করার করতে হবে। হাতে আর আমাদের মোটেই বেশি সময় নেই। জানি না এরপর কার মৃত্যু লেখা আছে, তাই আর দেরি করাটা একদমই ঠিক হবে না। আমার এই যজ্ঞের জন্য বেশ কিছু জিনিসও লাগবে, সেটা আমি নিজেই জোগাড় করে নেব, সেদিক দিয়ে আপনার কোনো চিন্তা নেই। আপনি শুধু আপনার ছেলের কাছে বসে থাকবেন, একা ছাড়বেন না তাকে কোনো মতেই। আমার কথা শুনে জমিদার বাবু সম্মতি সূচক হ্যাঁ বলার জন্য ঘাড় নাড়লেন। সেদিন রাত্রে আমি ভাবতে থাকলাম যে এবার আমার আগে কি কাজ করা দরকার। সবার প্রথমে আমি নীল প্রতাপের ঘরের চারিদিকে মন্ত্রপুত গঙ্গা জল ছড়িয়ে দিলাম, যাতে করে কমলা রাস্তা নীল প্রতাপের ঘরে প্রবেশ করতে না পারে। জমিদার বাবুকে সেই ঘরেই থাকতে বললাম, সাথে ছিল রামু। আর বাড়ির বাকি কাজের লোকেদের আমি জমিদার বাবুকে বলে রাতে বাড়ি ফিরে যাওয়ার কথা বলি। গ্রামের সবাইকে রাতের বেলায় ঘর থেকে বের হতে মানাও করে দিয়েছি। সেদিন রাতে আর কারোর কিছুই হয়নি। তবে পরের দিন রাতে আমি একজনের বাড়িতে যাই। জমিদার বাবুকে নীল প্রতাপের কাছেই থাকতে বলি, তাই আমি একাই গিয়েছিলাম, কারণ আবার একজন আগুনে পুড়ে মারা গেছে। সেখানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছিল। তখন গ্রামেরই একজন লোক বলল, আসলে বিনয়ের গরুগুলো সন্ধে হয়ে গেলেও যখন বাড়ি ফিরছিল না, তখন বিনয় সন্ধেবেলায় বাড়ি থেকে বেরিয়ে গরুগুলো খুঁজতে যাচ্ছিল। এমন সময় কেউ একজন মহিলা বিনয়কে ডেকেছিল, আর সেই মহিলার গলার স্বর শুনতে পেয়ে ভয়ে ভয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে, আর ওই সময় বিনয় দেখতে পায় তার ঠিক পেছনে বাতাসে ভাসমান অবস্থায় একজন নারী মূর্তি ভাসছে। তার সারা মুখ পুড়ে গেছে, শরীর থেকে চামড়াগুলো যেন গলে গলে পড়ছে, চোখের মনি যেন ঢিকরে বেরিয়ে আসছে। সে কি বীভৎস দেখতে! বিনয় তো সেই সব দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, মুখে রাম নাম জপ করছিল। সেটা শুনে সেই নারী মূর্তি একটা আকাশ পাতাল কাঁপিয়ে হেসে বলে উঠল, কি রে, কি সব মুখে বলে যাচ্ছিস? এইসব নাম জপ করে আমার হাত থেকে বাঁচবি ভেবেছিস? পারবি না, পারবি না, পারবি না তুই আমার হাত থেকে বাঁচতে। আমি যখন বলেছি তখন সবাই মরবে, মরবে, মরতে যে হবে সবাইকে। চুপ কর, চুপ কর বলছি। এইসব কথাগুলো বলেই জানি না কোথা থেকে বিনয়ের শরীরে দাও দাও করে আগুন জ্বলে উঠল। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু এত সব কথা আপনি কি করে জানলেন? আপনি তো আর সন্ধ্যাবেলা ঘরের বাইরে ছিলেন না, তাহলে আপনি জানলেনই বা কিভাবে? তখন সেই গ্রামের লোকটি বলে উঠল, আসলে বিনয় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় আমি ওর পিছন পিছন যেতে শুরু করেছিলাম। আমি পিছন থেকে বারে বারে বিনয়কে বলছিলাম যে এইভাবে সন্ধেবেলায় বাড়ির বাইরে যাস না, গরুগুলো ফিরে আসার হলে ফিরে আসবে, এইভাবে গরু খুঁজতে গিয়ে নিজের প্রাণটা হারাস না। কিন্তু বিনয় আমার কথা শুনলে তো সে এক প্রকার দৌড়েই তার গরুগুলো খুঁজছিল। সেই জন্য আমি অনেকটাই পিছিয়ে পড়েছিলাম। কিন্তু আমি কিছুক্ষণ রাস্তা পার করার পরেই চোখের সামনে বিনয়ের এমন অবস্থা দেখে মুখে কোনো কথা বলতে পারিনি। আমারই চোখের সামনে বিনয়ের শরীরটা আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল, আর আমি কিছু করতেই পারলাম না। ভয়ে সেখান থেকে দৌড়ে বাড়ি ফিরে গ্রামের সবাইকে সবটা জানালে আমরা সবাই সেখানে যাই, কিন্তু ততক্ষণে বিনয়ের শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। লোকটি কথাটি বলতে বলতেই কেঁদে উঠল। আমি তাকে শান্ত হতে বলি, তারপর বিনয়ের শরীরটা সৎকারের ব্যবস্থাও করতে বলি। রাত অনেকটা হয়ে যাওয়ার জন্য আমি আর সেদিন রাতে জমিদার বাড়ি এলাম না, গ্রামেরই একজনের বাড়িতে থেকে গেলাম। সকাল হতেই আমি জমিদার বাড়িতে এসে জমিদার বাবুকে বললাম, জমিদার বাবু, আজ হচ্ছে অমাবস্যা, আর আজকেই সেই যজ্ঞ করতে হবে।
তাই সেই যজ্ঞের জন্য আমার কিছু বিশেষ জিনিসও লাগবে। তাই আমি একটু আসছি, বিকেলের মধ্যেই আমি ফিরে আসব। তাই আমি আবারও বলছি, সন্ধে নামার পর আর আপনি বাড়ি থেকে বের হবেন না। সব সময় নীল প্রতাপের কাছাকাছি থাকবেন। তবে শুধু একটাই প্রশ্ন। কি প্রশ্ন ঠাকুর মশাই? কমলার গ্রামটা কোন দিকে? আমার কথা শুনে জমিদার বাবু আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেন ঠাকুর মশাই আজ হঠাৎ করে কমলার বাপের বাড়ির কথা জিজ্ঞেস করছেন? দরকার আছে জমিদার বাবু, যদি আপনি বলতেন তাহলে বড়ই ভালো হতো আর কি। আমার কথা শুনে জমিদার বাবু বলে উঠলেন, ঠাকুর মশাই, আমি তো কোনোদিন কমলার বাপের বাড়ি যাইনি। তবে নীল প্রতাপের মুখে যেটুকু শুনেছিলাম সেটাই বলছি। এই আমাদের গ্রামের পর দুটো গ্রাম পেরিয়ে একটা ঘন জঙ্গল পড়বে। সেই জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে কমলার বাপের বাড়ি দেখতে পাবে। তারা বেশ অনেকটা আদিবাসীদের মতো দেখতে। আচ্ছা বেশ, তাহলে আমি আসছি। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? ঠাকুর মশাই, আপনি কমলার বাপের বাড়ির কথা জানতে চাইলেন কেন? দরকার আছে জমিদার বাবু, আমি ফিরে এসেই না হয় সবটা বলবো। তবে আমি যেটা বলে দিয়েছি, বাড়ির বাইরে কিন্তু বের হবেন না, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কেমন? এই বলে আমি বেরিয়ে পড়লাম কমলার বাপের বাড়ির উদ্দেশ্যে। বেশ অনেকটা পথ আমি হেঁটেই পার করেছি। ইতিমধ্যেই আমি দুটো গ্রাম পেরিয়ে সেই ঘন জঙ্গলের সামনে এসে উপস্থিত হয়েছি। তখন মাথার উপর সূর্য মামা যেন গনগন করে ঝলছে, সারা শরীর থেকে ঘাম গড়িয়ে পড়ছে। তখন টাটকা দুপুর, মাথায় সূর্য মামাকে নিয়েই আমি বনের মধ্যে প্রবেশ করতে শুরু করলাম। মনে মনে শুধু একটা কথাই বলছি যে যেমন করেই হোক সন্ধে নামার আগেই আমাকে আবার জমিদার বাড়িতে ফিরে যেতেই হবে। পায়ের হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর কমলার বাপের বাড়িতে এসে হাজির হলাম। তারা আমাকে দেখে প্রথমে একটু অবাকই হয়, তারপর আমি আস্তে আস্তে সবটা বললাম। আমার কথা শুনে কমলার বাবা আমার সাথে কুসুমপুর আসার জন্য রাজিও হলেন। আর আমি বললাম আমার একটা জিনিসও লাগবে, আর সেটা হলো কমলার বাড়ির উঠোনের মাটি, যেখানে কমলা ছোট থেকে বড় হয়েছে। অনেকটা স্মৃতি আছে কমলার এখানে, তাই কমলার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য তার বাড়ির উঠোনের মাটি লাগবে। আপনি যদি একটু দেন সেই অনুরোধই করলাম। একটা মাত্র মা মরা মেয়ের মৃত্যুর পর মোড়ল মশাই একেবারে ভেঙে পড়েছেন। তবে মেয়ের আত্মার শান্তির জন্য তিনি সবকিছুই করতে পারেন। তাই কমলার বাড়ির উঠোনের মাটি নিয়ে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। মোড়ল মশাইয়ের অনেকটাই বয়স হয়েছে, তাই তাড়াতাড়ি হাঁটতে পারছিলেন না, তাও তিনি তার মতো করে হেঁটে আসছিলেন। জমিদার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। গ্রামে প্রবেশের পর থেকেই গ্রামের সকলের বাড়ি থেকে উলুধ্বনি শঙ্খধ্বনি শোনা যেতে লাগলো। আমি আর মোড়ল মশাই তাড়াতাড়ি পা চালিয়ে জমিদার বাড়িতে এসে উপস্থিত হলাম। জমিদার বাড়িতে এসেই আমি প্রথমে মোড়ল মশাইকে বৈঠকখানায় বসিয়ে জমিদার বাবুর সাথে দেখা করলাম। তারপর আমি জমিদার বাবুকে বললাম, জমিদার বাবু, আর কিছুক্ষণের মধ্যেই অমাবস্যা পড়ে যাবে, হাতে আর একদমই সময় নেই, তাই যজ্ঞের ব্যবস্থা করতে হবে। যজ্ঞটা হবে বৈঠকখানায়, যেখানে কমলার মৃত্যু হয়েছিল। বাড়ির বাকি কাজের লোকেদের আপনি বাড়ি চলে যেতে বলেছেন তো? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি যেমনটা বলে গিয়েছিলেন তেমনটাই আমি করেছি। যজ্ঞের জন্য কাঠ আমি রামুকে বলি জোগাড় করে রেখেছি, আর সাথে যজ্ঞ দেওয়ার জন্য ঘি। বাহ বাহ, বেশ বেশ, আর কিছুই চাই না। এরপর চলুন নীল প্রতাপকে সাথে নিয়ে বৈঠকখানায়, আমি ওখানেই যজ্ঞের ব্যবস্থা করছি। আমার কথা মতো জমিদার বাবু আর রামু দুজনে মিলে নীল প্রতাপকে বৈঠকখানায় নিয়ে এলেন।
যজ্ঞের জন্য যেসব জিনিস দরকার সেগুলো আমি নিজেই জোগাড় করে নিয়েছি। এই যজ্ঞের জন্য আমার দরকার ছিল যজ্ঞ ডুমুরের ডাল, রক্তকরবীর ফুল, বেল পাতা, লাল চন্দন, কমলার বাড়ির উঠোনের মাটি, ঘি। যজ্ঞ শুরু করার আগেই আমি কমলার বাড়ির উঠোনের মাটি যজ্ঞের জায়গায় ভালো করে মন্ত্র উচ্চারণ করে গণ্ডির মতো করে কেটে দিলাম। আমি নিজের শরীর বীজ মন্ত্র উচ্চারণ করে বেঁধে ফেললাম। তারপর যজ্ঞ শুরু করলাম। যজ্ঞ শুরু করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। রাত 9:30 থেকে পুজো আরম্ভ করলাম। আমার পুজোয় সাথ দিল রামু, কিন্তু যজ্ঞ আমি নিজে একাই করেছি। পিশাচিনী সাধন যজ্ঞ হবে বলে ঠিক করলাম। পুজো শেষ হলো 3 ঘন্টা পর। কিছুক্ষণ পর মহাকালীর আরাধনা করে পিশাচ চক্র তৈরি করে মন্ত্রপাঠ করতে লাগলাম। সময় তখন 12টার ঊর্ধ্বে। অমাবস্যা গুরুতর। যজ্ঞ এগোতে লাগলো। আগুনের শিখা লাল হয়ে উঠতে লাগলো ধীরে ধীরে। ঘি, বেলপাতা সব এক এক করে দিতে লাগলাম আমি। আমার মন্ত্র উচ্চারণ আরো জোরালো হতে শুরু করেছে ততক্ষণে। আর এরপরে যে ঘটনা ঘটতে শুরু করলো তা আমি আগে থেকেই জানতাম। জমিদার বাড়ির আকাশে ছেয়ে উঠল কালো মেঘ। চারিদিক থেকে ঝোড়ো হাওয়া বইতে লাগলো। সেই হাওয়ায় যজ্ঞের আগুন নিভে যাওয়ার উপক্রম। এরপর বৃষ্টি শুরু হলো। আমি বলে উঠলাম, রামু, এই যজ্ঞ থামানো যাবে না, আরো কাঠের ব্যবস্থা করো। আরো কাঠ দেওয়া হলো। আগুন নিভলে চলবে না। শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। বজ্রপাতের শব্দে কান পাতা দায়। যজ্ঞের আগুনে আমি মন্ত্র উচ্চারণ করে এক এক করে রক্তকরবীর ফুল আর ঘিতে ডুবিয়ে বেলপাতা দিতে লাগলাম। সাথে রক্ত চন্দনে মাখিয়ে যজ্ঞ ডমুরের ডালগুলো একে একে যজ্ঞের আগুনে দিতে লাগলাম। আস্তে আস্তে জমিদার বাড়ির ভিতর কালো অন্ধকার ছেয়ে গেল। এতটাই গাঢ় অন্ধকার যে যজ্ঞের বেদির আগুন ছাড়া বাইরের আর কিছুই দেখা যাচ্ছে না। জমিদার বাড়ির পেছন থেকে ডেকে উঠল শেয়াল। ভয়ে জমিদার বাবু, মোড়ল মশাই, রামু আমার দিকে চাইলেন। আমি ইশারায় তাদেরকে শান্ত থাকতে বললাম। মানুষ পোড়ার গন্ধে সবাইকে সেই স্থান একে একে পরিত্যাগ করতে চাইল, কিন্তু আমি মানা করলাম। আমার নিষেধ মান্য করে কেউ আর সেই জায়গা ছেড়ে উঠে গেল না। নাকে হাত দিয়ে চেপে ধরে সেখানে বসে রইল সবাই। কিন্তু একটা বিশ্রী ব্যবসা গন্ধে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। আবারও অন্ধকার বাড়তে শুরু করেছে। আমি মন্ত্রপাঠ করে চলেছি ক্রমাগত, তাও কিছুতেই কিছু হচ্ছে না। সামনে এসে ততক্ষণে দাঁড়িয়েছে কমলার সেই জ্বলে পুড়ে যাওয়া শরীরটা। দেখতে সে কি বিভৎস রূপ। ভয়ে সবারই অন্তরাত্মা কেঁপে উঠল। চোখ দিয়ে তাকিয়ে থাকতেই পারছে না কেউ। মোড়ল মশাই নিজের মেয়ের এমন অবস্থা দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। আর মুহূর্তের মধ্যেই কমলার রূপ পরিবর্তন করলো। সে কি অপরূপ নারী! তার সৌন্দর্যের ছটা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। তার রূপের ছটায় যে কোনো পুরুষ শেষ হয়ে যেতে পারে। চোখে তার কাম আর রাগের আগুন জ্বলছে। যজ্ঞ বন্ধ করার জন্য পিশাচিনী কমলা তৈরি করেছিল মায়া চক্র, আর সেই মায়া চক্রে সবাইকে বশীভূত করার চেষ্টা করছে। আমি সেটা বুঝতে পেরেই সবাইকে বললাম, কেউ তার চোখের দিকে একদমই তাকাবে না। আমার কথা শুনে যখন সে বুঝতে পারলো এইভাবে তার কাজ হবে না, তখন সে আবার তার রূপ পরিবর্তন করতে শুরু করলো। হঠাৎই দেখলাম তার মুখ বদলে যাচ্ছে। কি বিভৎস তার চেহারা! ভয়ঙ্কর মিশমিশে কালো, বিশ্রী কুৎসিত চেহারা, মণিহীন চোখ। সেখান থেকে যেন কেউ মাংসপিণ্ডকে খুবলে খেয়েছে। পোকা উঠছে সেখান থেকে। ভাঙা চোয়াল আর ভাঙা দাঁতে সে তাকিয়ে হাসছে আমারই দিকে। চোখ আর মুখের দাঁতের পাশ বেয়ে নেমে আসছে রক্ত।
মাথাটা থেতলে গেছে একদিকে, সারা শরীরের মাংস গলে গলে পড়ছে। তখনই কমলা বলে উঠল, কি হচ্ছে এখানে? যজ্ঞ যজ্ঞ হচ্ছে এখানে। আমাকে বন্দি করার জন্য যজ্ঞ হচ্ছে, কিন্তু আমি তো তা কিছুতেই হতে দিতে পারি না। বন্ধ কর বলছি যজ্ঞ, বন্ধ কর। আর এমন সময় জমিদার বাড়ির বড় বড় চেয়ারগুলো চোখের ইশারায় বাতাসে দুলে দূরে দূরে ছুঁড়ে ফেলতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই যেন জমিদার বাড়িতে তাণ্ডব শুরু হলো। ভয়ে সবাই কানে হাত দিয়ে বসে রইল। কমলা সেই তখন থেকে গোঙাতে শুরু করলো। থেকেই মাঝে মাঝে বলে উঠছে, কি হলো? বন্ধ করলে যজ্ঞ, না আমার হাতে বেঘরে সবাই মারা যাবি। এখনই বন্ধ কর বলছি যজ্ঞ, না হলে দেখবি আমি কি করতে পারি। তখনই মোড়ল মশাই বলে উঠল, মা কমলা, থাম মা থাম, এবার থেমে যা, বন্ধ কর মা আমার। মোড়ল মশাইয়ের গলা শুনে মুহূর্তের মধ্যেই কমলা শান্ত হয়ে একবার ভালো করে তার বাবার দিকে তাকিয়ে দেখল, আর সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর রূপ বদলে আবার সেই মিষ্টি রূপে দাঁড়িয়ে গেল কমলা। তখন মোড়লের চোখেও জল, আর সেই চোখে জল নিয়েই সে বলতে শুরু করলো, এবার বন্ধ কর মা কমলা, শান্ত হয়ে যা। নিজের বাবার কথা শুনে কমলা একটা জোরে গর্জন করে বলে উঠল, বন্ধ করব? কি বন্ধ করব? আমি কাউকেই ছাড়বো না। আমাকে কেউ ছেড়েছিল? ছাড়েনি। আমার অনাগত সন্তানকে আমার গর্ভে মেরে ফেলেছিল। তার কি দোষ ছিল? তাহলে তাকে এইভাবে মরতে হলো কেন? কেন? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এই বলে কমলা রামুর দিকে তার হাতটা বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো। আমি তখন চোখ বন্ধ করে মনে মনে ভাবতে লাগলাম যে যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন আমি স্মরণ করলাম মধু সুন্দরী দেবীকে। তারপর সেই সময়ই একজন ডেকে উঠল, কমলা। ডাকটা কমলার খুবই প্রিয়। মাথাটা কাত করে তখন কমলা নীল প্রতাপের দিকে তাকিয়েছে। নীল প্রতাপ তখন বলে উঠল, বন্ধ করো কমলা এসব। নীল প্রতাপের কথা শুনে কমলা বলে উঠল, কথা তুমি বলছো? তুমি তোমার সন্তানকে এইভাবে যে মেরে ফেলো সবাই, তার বেলা? যারা আমাদের সন্তানকে তোমাকে মেরেছিল তাদের তো তুমি মেরে ফেলেছ, তাহলে তুমি গ্রামের সাধারণ মানুষদের কেন মারছো? তারা তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তাদের তুমি কেন মারছো? অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার এসব বন্ধ করো কমলা। তুমি যখন চাইছো যে সব আমি বন্ধ করে দিই, তাহলে তাই হোক। আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। কথাটি বলার সাথে সাথে কমলা হাওয়ার সাথে কোথায় যেন মিলিয়ে গেল। কমলা মিলিয়ে যাওয়ার পরই নীল প্রতাপ কেঁদে উঠল। জমিদার বাবু ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন, অনেক বোঝালেন আর বললেন, হয়তো এটাই কমলার নিয়তিতে লেখা ছিল, তাতে আমাদের কারোরই কোনো হাত ছিল না। এরপর জমিদার বাড়ির বিপদ কাটার সাথে সাথেই গোটা গ্রামও বিপদমুক্ত হয়। পরের দিন সকালে আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু জমিদার বাবু আমাকে আসতে দেননি। সেদিন বেশ কয়েক পদের রান্না করে আমার বেশ যত্ন নিয়েছিলেন। তৃপ্তি করে আমিও খাবার খেয়েছিলাম। পরের দিন সকাল হতেই আমি আমার বাড়ি ফিরে এসেছিলাম। এভাবেই আমি সেবার কুসুমপুরকে বিপদমুক্ত করেছিলাম। এই ঘটনার 1 বছর পর জমিদার বাবু আবার আমাকে চিঠি দিয়েছিলেন।
তাতে বলা ছিল নীল প্রতাপের আবার বিয়ে দিয়েছেন জমিদার বাবু। খবরটা শুনে আমি খুবই খুশি হয়েছিলাম। তার আরো 1 বছর পর আবার জমিদার বাবু চিঠি পাঠিয়ে খবর দিয়েছিলেন যে জমিদার বাড়িতে নাকি নতুন সদস্য এসেছে, নীল প্রতাপের ছেলে হয়েছে। আমাকে অনেকবার করে চিঠিতে সেই ছেলের নামকরণে যেতে বলেছিলেন, কিন্তু আমি আর সময় করে উঠতে পারিনি। তবে তারা যে এখন সুখেই আছে সে কথা জেনেই আমি খুব খুশি হয়েছিলাম। ঠাকুরমশাইয়ের গল্প শোনা শেষে আমি বলে উঠলাম, আর একবার তো যেতে পারতেন, নিজের চোখে সবটা দেখে আসতেন। আমার কথা শুনে ঠাকুরমশাই একগাল হেসে উঠে বললেন, সে আমার মন চাইলে আবার কোনোদিনও যাওয়াই যাবে। তা অনেক রাত হলো তো, আজ রাতটা কি আমার বাড়িতেই থাকবে নাকি হে কিশোরী? কিশোরীও তখন ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, না না ঠাকুরমশাই, আজ বাড়ি চাই, পরে আবার কোনোদিন আসবো আপনার কাছে, সেই দিন আবার এক গল্প শুনবো। তাহলে আজ তবে উঠি। আসলে আপনার জীবনের অভিজ্ঞতা শুনতে শুনতে কখন যে আমরাও সেই জায়গাতেই চলে যাই বুঝতেই পারি না। এই দেখুন কেমন করে 2-3 ঘন্টা কেটে গেল। আচ্ছা আজ আসি, পরে আবার আসবো। এই বলে সেদিনের মতো আমরা দুজনে ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে বিদায় নিলাম। পরের বার আবার ফিরে আসব ঠাকুরমশাইয়ের কাছে নতুন গল্পের আসরে। এতক্ষণ আপনারা শুনছিলেন মৌরুই দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশনের গল্প তারানাথ তান্ত্রিক ও কুসুমপুরের বিভীষিকা। তারানাথ তান্ত্রিকের কণ্ঠাভিনয়ে বুবাই, বিভূতির চরিত্রে ইরফান, কিশোরীর চরিত্রে সুদীপ এবং অন্যান্য চরিত্রে রূপঙ্কর, অর্পিতা, দীপ্তদীপ, শুভম, পম্পা এবং ঋত্যদীপ। এছাড়াও পোস্টার ডিজাইনে রয়েছে বৃষ্টি, সাউন্ডে রয়েছে এসডি প্রোডাকশন। আশা করছি আমাদের ইউনিক পরিবেশনা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতন ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।